আমার একটা উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে, যে ঘটনাটা আজকের দিন পর্যন্ত যতবার আমি ভাবি এটা আমাকে খুব আবেগতাড়িত করে। 2020 সালের দিকে আমার তখন ফেসবুক আইডিটা হ্যাক হয়। কোনো একটা কারণে সৌদি আরবের একজন প্রবাসী, আমাদের মতো বয়সী একটা ছেলে, সে তখন আমার আইডিটা হ্যাক করে। তো আমার আইডি হ্যাক করার পর সে আমার আইডি থেকেই, আমার ফ্রেন্ড লিস্টে থাকা তখন অমি ভাই ছিল, তখন সে অমি ভাইকে নক করে বলছিল যে পলাশ ভাইকে বলবেন যে আপনার আইডি থেকে আমাকে একটা হ্যালো দেওয়ার জন্য। মানে অমি ভাইয়ের আইডি থেকে আমি আমার আইডিতে হ্যালো দিচ্ছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই ছেলেটার সাথে তখন আমার কথা হয় অমি ভাইয়ের মেসেঞ্জারের মাধ্যমে। তারপর তাকে আমি বলি যে ভাইয়া তুমি আমার ফেসবুক আইডিটা কেন হ্যাক করছো, কি কারণে? পরে বলছে ঠিক আছে ভাই, আমি আপনার আইডিটা দিয়ে দিচ্ছি, আপনার আইডি থেকে আপনার সাথে আমার কথা হবে। পরে আমি বললাম ঠিক আছে। তো 3-4 দিন পরে ওর আমার আইডিটা আমাকে ফেরত দেয়। এরপরে আমার আইডি থেকে ওর সাথে কথা হচ্ছিল। তো কথার প্রসঙ্গে সে আমাকে বলতেছিল যে ওর মা ক্যান্সার আক্রান্ত এবং একদম লাস্ট স্টেজে আছে। তোর মা হসপিটালের যে কেবিনটাতে ছিল সেখানটাতে সে বসে তখন ব্যাচেলর পয়েন্ট দেখতো, এবং সে আমাকে বলল যে আমার সেই মৃত পথযাত্রী মা যতবারই কাবিলার কোনো সিকোয়েন্স দেখতো ততবারই সে হেসে উঠতো। আমি বুঝতাম যে আমার মা খুব কষ্ট করে হাসতেছে, বাট যতক্ষণে আমি আমার মাকে হাসতে দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো। সো তখন থেকে আমার ইচ্ছা করতেছিল যে কাবিলার সাথে যদি কোনোভাবে আমার মাকে দেখা করে দিতে পারতাম। তো আমার আর নাই। আমি অনেকভাবে চেষ্টা করছি, আপনাকে মেসেজ করছি, আপনার পেজে অনেক টেক্সট করছি, বাট স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের আদার টেক্সটগুলো আসলে দেখা হয় না খুব একটা। সো আমি যখন ওকে রেসপন্স করি নাই, ও তখন যেটা করলো, কিভাবে ফেসবুক আইডি হ্যাক করতে হয় সেটা সে শিখছে। শিখার পরে সে আমার আইডি হ্যাক করছে, হ্যাক করে সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, ছেলেটা যতদিন আমার আইডি হ্যাক করলো, যতদিনে সে আমার সাথে পরিচিত হলো, ততদিনে তার মা পৃথিবী থেকে চলে গেছে। সো বললো যে ভাই এটা আমার সারা জীবন একটা অসম্পূর্ণ একটা অনুভূতি, যে আমার মায়ের সাথে আপনাকে কথা বলে দিতে পারলাম না, আমার মায়ের সাথে আপনাকে দেখা করে দিতে পারলাম না। বাট আজকে আমি যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, এটা ভেবে কিছুটা হালকা লাগতেছে যে অ্যাটলিস্ট কথা তো হইলো। সো ব্যাচেলর পয়েন্ট নিয়ে যতবারই আসলে আমার এই এক্সপিরিয়েন্সটার কথা মনে হয়, ততবারই মনে হয় যে ব্যাচেলর পয়েন্ট মানুষের জীবনে কতটা গভীরে ঢুকছে। রাস্তাঘাটে আমরা যখন বের হই, মুরব্বী বয়সী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এদিকে কাবিলায় না, মনে করে যে তার পাশের বাসা থাকা কোনো একটা ছেলে, এরকম একটা চরিত্র, তখন খুব ভালো লাগে। কিংবা রাস্তাঘাটে যখন বাচ্চা ছেলেরা যখন যায়, আমরা যখন শুটিং করি, পাশের বাসা দেখে বলতেছে এরকম করতেছে, তখনও খুব আনন্দিত হই যে একটা বাচ্চা বয়সী ছেলে থেকে মুরব্বী পর্যন্ত প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যাচেলর পয়েন্ট স্থান করে গেছে। ব্যাচেলর পয়েন্ট আজকে জিয়াউল হক পলাশকে জায়গায় নিয়ে এসেছে। ব্যাচেলর পয়েন্ট জিয়াউল হক পলাশকে একটা অন্যরকম পরিচয় দিচ্ছে, সেটা হচ্ছে কাবিলা। সো আমি ব্যাচেলর পয়েন্টের প্রতি কৃতজ্ঞ। ব্যাচেলর পয়েন্টে আমার যতজন আর্টিস্ট আছে, আমার যত সহকর্মীরা আছে, প্রত্যেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ বয়সে আমি সবার থেকে ছোট ছিলাম, সিজন 4 পর্যন্ত, এখনো ছোট। তারপরও এখন তো যেহেতু শিমুল আসছে, তো শিমুল আবার আমার থেকে একটু ছোট, আমি বলতে পারি আমি একটু শিমুলের থেকে বড় আর কি। তো যারা আমার সহকর্মীরা ছিল, অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। আপনাদের সাপোর্ট আজকে এখানে আসতে পারছি, এবং বিশেষভাবে কৃতজ্ঞ আমার পথ নির্দেশক কাজল আরিফিন অমি ভাইয়ের প্রতি। অমি ভাইয়ের গাইডলাইন না থাকলে আজকে এই তারিখে, এই দিনে, এই ক্ষণে এখানে এসে আপনাদের মতো গুণী মানুষদের সামনে কথা বলা হইতো না।